আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশ ও জনগণকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ক্ষমতায় যেতে নয়, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বিএনপি বরাবর নির্বাচনের দাবি করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অরণ্য গফুরের রিপোর্ট। দেশের প্রধান আলোচ্য বিষয় যখন সংস্কার, তখন বিষয়টি নিয়ে ভিন্ন উদ্যোগ বিএনপির। ৩১ দফায় সম্পৃক্ততা বাড়াতে দলটি আয়োজন করেছে প্রশিক্ষণ কর্মসূচি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা বিভাগের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সমাপনী অধিবেশনে অংশ নিয়ে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে ও ৩১ দফাকে তাদের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দেশকে সঠিক পথে আনতে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত স্বৈরাচার ১৫, ১৬, ১৭ বছর ধরে দেশে কোনো জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ গুম খুম হয়েছে, দামি নির্বাচন হয়েছে, প্রশাসনগুলোর কি অবস্থা, বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেছেন। জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সবকিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ৩১ দফার মাধ্যমে মানুষের কাছে পাঠিয়ে দিন, মানুষের কাছে বোঝান, মানুষকে বলুন যে মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ গড়তে চাই। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় দেশের উদ্ভূত সমস্যার জন্য অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতাকে দায়ী করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলিক সংস্কার ও নির্বাচন কমিশন ঠিক করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপি মহাসচিব। নির্বাচন দ্রুত করো, কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আরো বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। বর্তমান কঠিন এ সময়ে অনৈক্যের পথে না হাঁটতে সবাইকে সতর্ক করেন বিএনপির নেতারা। আমাদের গণতন্ত্র নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। কমনওয়েলথ চায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে বেশিরভাগ দলের অংশগ্রহণ থাকবে বলে মন্তব্য করলেন কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস ফ্রান্সেসি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সহকারী সেক্রেটারি জেনারেল লুইস ফ্রান্সেসির নেতৃত্বে কমনওয়েলথের ৫ সদস্যের প্রতিনিধি দল আসেন আগারগাঁও নির্বাচন কমিশনে। ১.৫ ঘণ্টা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে। বৈঠক শেষে লুইস ফ্রান্সেসি সাংবাদিকদের বলেন, কমনওয়েলথ প্রত্যাশা করে আগামী নির্বাচনে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। Always yearning and looking for free, fair and transparent elections. সংস্কার কাজ খুব ভালো একটা উদ্যোগ। কমনওয়েলথ চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। এতে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই আমরা। সরকার চাইলে আমরা সব ধরনের সহায়তা দিতে আগ্রহী। বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের অগ্রগতি ও নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ওনারা এখানে এসছেন আমাদেরকে, আমরা যদি চাই সহায়তা করার জন্য, ওনারা কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেন নাই, ওনারা কোনো আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আসেন নাই। বুধবার সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের সঙ্গে এবং আগামী সপ্তাহে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে সংস্কার কমিশন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ। হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মোহাম্মদ ইউনূস। এ সময় উগ্রবাদের উত্থান, দেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত সব প্রতিবেদনকে প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড বাতিল সহ জামিনের আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাজধানীর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 19 জুলাই নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই কথাগুলো উনি সাবমিশনে বলেছেন। সকলে মিলে বৈষম্য ছাত্র আন্দোলনে বাধা দেয় এবং গুলি করে আক্রমণ করে। এইগুলিতে ভিকটিম ব্যবসায়ী ওয়াদুদ ঘটনাস্থলে মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায়। এই হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবির যৌক্তিকতা যাচাইয়ে 7 দিনের মধ্যে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। এই আন্দোলনের দ্বিতীয় দিন শিক্ষার্থীদের সাথে বৈঠক করে এই ঘোষণা দিল মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে আপাতত সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শরীয়ত খানের সহযোগিতায় সাদিয়া কানিজের রিপোর্ট। ঐতিহ্য বহনকারী তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নীতের দাবিতে দ্বিতীয় দিনের ক্লোজ ডাউন কর্মসূচিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। এর আগে সোমবার দিনভর সড়ক এবং রেলপথ অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। প্রথম দিনের আন্দোলন শেষে ক্লোজ ডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান নেয় আশপাশের রাস্তাগুলোতে। মঙ্গলবার বিকেলে তথ্য উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করার কথা জানান মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। এটা উত্তরণের জন্য ফিজিবিলিটি টেস্টের ব্যাপার রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে নতুন সেট অফ টিচার তখন দেওয়া হবে। একটা নীতিমালা থাকবে যে কারা কারা ওখান থেকে ওখানে বিশ্ববিদ্যালয় থেকে যাবে আর কারা কারা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। একটা নীতিমালা থাকবে, সেই নীতিমালার প্রেক্ষিতে ওটা হবে। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে কর্মসূচি স্থগিতের কথা জানান শিক্ষার্থীরা। দাবি না মানলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান, সেটি তিতুমীর বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। রেলে হামলার বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দোষীদের খুঁজে বের করা হবে বলে জানান তিতুমীর ঐক্যের সমন্বয়ক মাহমুদুল হাসান। তারা আহত অবস্থায় রয়েছে, আমরা সমবেদনা জানিয়েছি, পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ হয়েছে এবং যদি মনে হয় তারা আমাদের কাছ থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা নেবেন, আমরা সেটার জন্য প্রস্তুত। তবে এমন আন্দোলনকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এটা রাতারাতি করা সম্ভব নয়। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। শক্ত যখন হব খুব ভালোভাবেই হব। জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন না করার আহ্বান জানান তিনি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। অনুমতি ছাড়া অবরোধ কিংবা যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কে দুর্ভোগ সৃষ্টি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন রিটটি দায়ের করেন। রিটে সড়ক পরিবহন মন্ত্রণালয় সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। পরে রিটকারী আইনজীবী সাংবাদিকদের বলেন, গতকাল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছিলেন। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এসব নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্লাস সভা সমাবেশের যে স্বাধীনতা, সেখানে স্পেসিফিক্যালি রেস্ট্রিকশন দেওয়া আছে উইদাউট উইপেন্স। কিন্তু এখন যে সভা সমাবেশগুলো হচ্ছে প্রত্যেকটাই উইথ উইপেন্স করা হচ্ছে। আমরা আবেদন চেয়েছি যে হেভি ট্রাফিক থেকে টু অ্যাভয়েড, এখানে আপনি 37টাকে আমরা এখানে এস্টাবলিশ করেছি যেন হেভি ট্রাফিক না হয় ঢাকা শহরে, এক মানুষ স্মুথলি মুভ করতে পারে।
ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। প্যাডেল চালিত রিকশা সংগঠন ঢাকা মহানগর রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক রিট পিটিশনটি দায়ের করেন। রাজধানীতে বর্তমানে ব্যাটারি চালিত রিকশা চলাচল বেড়েই চলছে। আগে অলিতে গলিতে এসব রিকশা দেখা গেলেও রাজধানীর মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এখন এসব রিকশা। যানজট ও সড়ক দুর্ঘটনাও ঘটছে, এ কারণে বেড়ে গেছে। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2 মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। প্রতিবেশী দেশ সবার আগে। মঙ্গলবার দুপুরে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জের শুনানিতে এ মন্তব্য করেন হাইকোর্ট বেঞ্চ। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত 13ই নভেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম। রিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী বলে উল্লেখ করা হয়। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে বলা হয়। আদানি গ্রুপ রাজি না হলে চুক্তি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। আদানি গ্রুপের সাথে ওই অন্যায্য অসম চুক্তিটা পুনর্বিবেচনা করতে অথবা বাতিল করে দিতে। রিট শুনানি শেষে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট বেঞ্চ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলা বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি বলে জানান আইনজীবী। তিনি বলেন, প্রতারণামূলকভাবে এই চুক্তি জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে 2017 সালের বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে, তবে দুর্বল ব্যাংকগুলো, খুঁড়িয়ে চলা ব্যাংকগুলো বন্ধ করা হবে না বলেও জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, আগে ব্যাংকগুলো সঠিকভাবে নিয়ম মেনে না চলায় এবং কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। এছাড়া বাজেটে ব্যয় কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করতে হবে। যেসব প্রকল্প দীর্ঘদিন ধরে চলছে বা অপ্রয়োজনে নেওয়া হয়েছে সেসব প্রকল্পের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। মানে বাংলাদেশ ব্যাংক ইটসেলফ টু বি রিফর্ম, শুধু আইনের রিফর্ম করে চলবে না যে এফআইডি থেকে বেরিয়ে চলে গেলাম, সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার ওখানে সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং এটা ঠিক করতাম। তো এইটা একটা বড়, আমরা অন্যান্য বিষয়গুলো আমরা পুঁজিবাজার সম্পর্কে বলি, পুঁজিবাজার আমরা দিয়েছি। প্রকল্পের নামে গত 15 বছরে রাজধানীর খেলার মাঠগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। দিন দিন সড়কগুলোতে যাতায়াতের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। নতুন বাংলাদেশে নাগরিকদের নিরাপদ চলাচল সংবিধান দ্বারা সুরক্ষিত করতে হবে। মঙ্গলবার পিআইবিতে ন্যায্য নগর ইশতেহার শীর্ষক আলোচনায় বিশিষ্টজনরা এসব কথা বলেন। রফিকুল ইসলামের রিপোর্ট। দখল, দূষণ, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের অন্যতম বসবাস অযোগ্য শহর রাজধানী ঢাকা। দিন যতই যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সবাই। রাজধানীকে বাসযোগ্য করে তুলতে করণীয় নিয়ে পিআইবি অডিটোরিয়ামে দিনব্যাপী আলোচনা করেন নগর উন্নয়ন, পরিকল্পনা ও পরিবেশ নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, রাজধানীকে নিরাপদ ও বাসযোগ্য করতে নগর বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। মডার্নিজম আর্কিটেকচারের নামে যা হয়েছে
সেটাকে এখন পোস্ট মডার্নিজম ধারণা চলে এসেছে। খেলার মাঠগুলো অনেক সুন্দর ছিল না, কিন্তু খেলার সুযোগের কোনো সংকট ছিল না, অথচ প্রকল্পের নাম দিয়ে দেখা গেল যে কি খেলার মাঠগুলোকে একটা কর্পোরেট আবহ তৈরি করা হয়েছে এবং সেখানে এখন মানুষ খেলতে পারে না। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ সহ নিরাপদ সড়ক ও যাতায়াত নিশ্চিত করতে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। কখনো কখনো রিকশা মুক্ত করা হয়, কিন্তু রিকশা মুক্ত করার চেষ্টা করা হচ্ছে তাদের জন্য যারা আসলে বাংলাদেশের রাস্তার বা অন্তত ঢাকার রাস্তার যানজটের মূল কারণ। কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেন, রাজধানী ঢাকাকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার এখনই সময়। আমরা নতুন নগরায়ণ করতে চান, আপনাদের পুরনো স্মৃতিতে ফিরে যেতে হবে। তার মানে এই নয় যে আমরা পুরনো বাংলাদেশ ফিরে জানতে পারবো না। নতুন নগরায়নের শুরুটা হতে হবে 1 নম্বর, শহর ঢাকাকে ডিসম্যান্টল ভেঙে ফেলতে হবে। একটি নিরাপদ ও বসবাসযোগ্য নগর নির্মাণে আইনের যথাযথ প্রয়োগের সাথে সাথে সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে বলেও জানান বক্তারা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ভাগ্য খুলেছে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের। ভিসা পেয়েও টিকিট জটিলতায় যে 18,000 শ্রমিক আটকে পড়েছিল তাদের নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। এটিকে অন্তর্বর্তী সরকারের মাইলফলক হিসেবে বিবেচনা করেছে অনেকে। ইতিমধ্যে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকেরা। সুন্দর ভবিষ্যৎ গড়তে মালয়েশিয়ায় যেতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আটকে পড়েন টিকিট না পাওয়ায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ সফরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় আটকে পড়া প্রবাসীদের বিষয়টি নতুন করে ভাবার অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই অনুরোধের সাড়া মিলেছে। মানবিকভাবে দেখতে বলেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আপনারা জানেন যে এই 18,000 শ্রমিক ওনাদের কোনো দোষে না, তারপরে ওনারা যেতে পারেননি এবং অনেকে অনেক টাকা দিয়েছেন যাওয়ার জন্য। তো সেই জিনিসটাই যে মানবিকভাবে এটাকে দেখার জন্য এবং সেই রকম আশ্বাস আমরা পেয়েছি। সে অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আমরা আশা করি আমরা যদি দ্রুত পাঠাতে পারি এটা তো সবার জন্য মঙ্গল, ওই ফ্যামিলিগুলোর জন্য মঙ্গল, আমাদের দেশের জন্য মঙ্গল। আমাদের চেষ্টার তো অন্ত নাই, চেষ্টা করছি। পরিকল্পনা অনুযায়ী আটকে পড়া 18,000 শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারলে দেশের রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু। সকালে ঢাকায় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের রাষ্ট্রীয় সম্মানের পর জানাজার অনুষ্ঠান হয় সাবেক অধিনায়কের। এরপর বাফুফে ও প্রেস ক্লাবে আলাদা দুটি জানাজা অনুষ্ঠিত হয় জাকারিয়া পিন্টুর। এই কৃতি ফুটবলারের জায়গা অপূরণীয় বলে মনে করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। নাজমুস সাকিবের রিপোর্ট। প্রিয় প্রাঙ্গণ মোহামেডানে শেষবারের মতো আসেন তারকা ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। তবে এবার পায়ে হেঁটে নয়, লাশবাহী গাড়িতে করে। তাকে শেষবারের মতো দেখতে মোহামেডানে ভিড় করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। জানালেন কিংবদন্তির সাথে নানা রকম স্মৃতির কথা। প্লেয়ার ক্যাপ্টেন ছিল 1 বছর 2 বছর ম্যাক্সিমাম 3 বছর, তাকে 8 বছর। আমরাই বলতাম পিন্টু ভাই ক্যাপ্টেন না থাকলে আমরা খেলবো না। ওনার যে খেলা দেখেছি উনি এশিয়ান মানের একজন খেলোয়াড় ছিল। এক কথায় বলা যায় যে বাংলাদেশের ফুটবলের ক্যাপ্টেন চলে গেল আর কি। যে ক্লাবেই নিজের বেশিরভাগ সময় কাটাতেন জাকারিয়া পিন্টু, সেই ক্লাবেই রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় তাকে। জানাজা শেষে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা শোক সভা বা স্মরণ সভা করব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই আলোচনার মাধ্যমে উঠে আসবে ওনার স্মরণে এই চত্বরে বা মোহামেডান ক্লাবে ওনার জন্য আমরা কি রাখতে পারি পার্মানেন্টলি। অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের অবদান চিরস্মরণীয় বলে জানান বাফুফে সভাপতি। যারা যারা
মানে ফুটবলটাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে। ওনারা সবসময় আমাদের অভিভাবক। অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদ জোহর সাংবাদিক ও জাকারিয়া পিন্টুর সতীর্থদের অংশগ্রহণে জাতীয় প্রেস ক্লাবে হয় পঞ্চম জানাজা। শেষে দাফনের জন্য নেওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।